নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগত দিনেও যেভাবে আমাকে আমার অনুষ্ঠান দেখেছেন বা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, আশা করি আজও থাকবেন, সেই আশাই আপনাদের কাছে রাখি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, ভুল ত্রুটি যদি করি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, শুধরে নেব। পৃথিবীতে কেউই সব জানতা নয়, এটা জানবেন। যেহেতু আমি এই কর্মে যুক্ত, তাই খোঁজখবর রাখতে হয়, দেখতে হয় এবং সেটাকে এই সমাজ থেকেই নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো পলিটিক্স টপিক আমার চ্যানেলের নাম, অতএব পলিটিক্স নিয়েই আলোচনা করব প্রথম থেকেই, সেই ভেবেই এই চ্যানেল খোলা। তাই আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, একটা হলো পরিবর্তন যে হয়েছে বাংলার বুকে, কাদের ভোটে হয়েছে, কিভাবে সুইং করলো, এই একটা। আর আজকের যারা অত্যাচারিত হচ্ছে এই পালা বদলে পরে, তারা কারা হচ্ছে এবং কারা করছে, এটা এই দুটো জিনিস নিয়ে। সেটা হলো, দেখুন, প্রথমে বলি ভোট সুইংটা কিভাবে হয়েছে। ভোট সুইংটা হয়েছে, আমি দেখেছি, সার্ভে করে দেখেছি, এলাকা ভিত্তিক। যার বাবা, কাকা, ঠাকুমা, মা হয়তো তৃণমূলকে ভোট দেয়, সেই বাড়িতে দুটো তিনটে হয়তো যুবক যুবতী রয়েছে, তারা পড়ালেখা করছে, সাধারণ পরিবারের ছেলে, শিক্ষিত হয়েছে। আজকের তারা ডিজিটাল দুনিয়ায় চলে এসছে, আজকের তারা শপিং মলে যায়। অন্যদের রাস্তাঘাটে, যারা একটু দরিদ্র, তারা রাস্তাঘাটে বেরিয়ে দেখে অনেকেই বাইক নিয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছে, তার বয়সী ছেলে, কিন্তু তার হয়তো একটা সেরকম সাইকেলও নেই, হয়তো দিদির দেওয়া একটা সাইকেল আছে। এবার সে যখন পড়তো 9-এ তখন পেয়েছিল, সেটাকেই মেরামত করে এখনও চলছে, কিন্তু আজকে সে কলেজ স্টুডেন্ট। এরা কিন্তু তৃণমূল ফ্যামিলির ছেলে মেয়ে হয়েও, বাবা তৃণমূল করে জেনেও তৃণমূলকে ভোট দেয়নি। এটা একদম প্রত্যক্ষদর্শী এবং আমার সার্ভে করা রিপোর্টে। এবার তাদের বক্তব্য শুনেছি তারা কেন দেয়নি। আর কিছু আছে, আর একটা ভোটার সুইং করেছে, সেটা হলো গ্রাম বাংলার, প্রান্তিক গ্রাম বাংলায় অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা ভেবে দিয়েছেন, কারণ সেই প্রচারটা বিজেপি ভালো করতে পেরেছেন, যে আপনাদের মমতা ব্যানার্জি তো 1,500 টাকা দিচ্ছে, আমরা আসলে 3,000 টাকা দেবো। তো আপনারা হয়তো অনেকে জানেন না, একটা গ্রাম বাংলায় এরকম জায়গাও রয়েছে, একটা না, মানে আমাদের এই পশ্চিমবাংলায়, যাদের খুব অবস্থা খারাপ এবং খুব সাধারণ পরিবার, যেখানে মাস গেলে যদি 3,000 টাকা দেখে ফ্যামিলির একটা মেম্বার, একজন মহিলা বিশেষ করে, সে জানে যে আমার প্রতিদিনের বাজারের এই কাঁচা সবজি, একটু মাছের পয়সা হয়ে যাবে, একদম নিশ্চিন্তে আমি থাকতে পারবো। এই আর যে পয়সাটা দিয়ে বাজার করতাম, সেটা আমার ছেলে মেয়ের পিছনে বা আমার পরিবারের বয়স্ক যিনি, তার পিছনের ওষুধের খরচা, এটা চালাতে পারবো। তারা এই হিসাবটা করে নিয়েছে। তো আমাদের ওই দেখে লাভ নেই কে জিতলো হারলো। হ্যাঁ, এতদিন মমতা ব্যানার্জি যেটা দিয়েছে তাতেও খুশি ছিলাম, এখন 3,000 টাকা পাবো, এটাতেই আমরা খুশি। আমাদের দিকটা আমাদেরকে ভাবতে হবে, এই একটা। এটা কিন্তু বিরাট কাজ করেছে। এবার আপনি বলবেন যে না না, আপনারা বলতেই পারেন যে বহু মানুষ 3,000 টাকায় বিক্রি হয়নি। এটা বিক্রি বলবেন না, এটাকে বিক্রি বলবেন না, দানও নেওয়া বলবেন না। কোনো গভর্নমেন্ট যখন, এটা তৃণমূলের ক্ষেত্রেও আমি বলেছি, আর এখন বিজেপির ক্ষেত্রে বলি, এটাকে দান বলবেন না এবং এটাকে দয়া ভিক্ষেও বলবেন না, এবং এটাকে ওই ভাতা ভাতা বলে লাভ নেই। কারণ একটা জিনিস দেখুন, যার পরিবার অসহায় থাকে, যার সত্যি আর্থিক অবস্থা খুব খারাপ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের কাছে, তাদের পরিবারে ঢুকে, তাদের গ্রাম অঞ্চলের বাড়িতে গিয়ে একদিন দরকার হলে থেকে আসবেন, তো বুঝতে পারবেন অর্থের মূল্য কাকে বলে। আরে শহরে তো একটা রাজমিস্ত্রির লেবার যদি দেয় 4 ঘন্টা, 8 ঘন্টার নামে তো 4 ঘন্টা কাজ করে সে 500 টাকা নিয়ে আসতে পারে। গ্রাম অঞ্চলে সেটাও নেই, বললেই হয়ে যায় না। দান, ভিক্ষা, খয়রাতি এসব বলা যায়, ওই রাজনৈতিক মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়, কিন্তু যেটা পেট এমন জিনিস, আর মানুষের শরীর খারাপ হলে অর্থের কত প্রয়োজন, এই দুটো জিনিস একমাত্র, পেট ভরানো, পোশাক
ঘরবাড়ি এবং মানুষের শরীর খারাপের সময় সুস্থতা, এটা নিয়ে যে মানুষ কতটা চিন্তিত হতে পারে, আপনারা হয়তো দেখেছেন এই সমাজে যার অকালে হয়তো স্বামী মারা গেছেন, দুটো সন্তান রেখে, খুব গরিব ফ্যামিলি, সেই মাকে বিক্রি হয়েও কিন্তু সে তার সন্তানের মুখে অন্ন তুলে দেয়। তো আর্থিক দিকটা এরকমই। এইভাবে দেখুন না, আপনিও মানুষ, ঈশ্বর তাকে পাঠিয়েছে এই পৃথিবীতে গরিব করে, তাই তিনি গরিব। তিনি গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছে তার কর্ম ভাগ্য ফলের জন্য। হয়তো আপনি হয়তো সোনার চামচি নিয়ে জন্ম নিয়েছেন, আপনিও মানুষ, আপনার শরীর কাটলেও সেই লাল রক্ত বেরোবে, ওনার শরীর কাটলেও তাই বেরোবে। হতে পারে ওনার গায়ের রং কালো, কারণ উনি দামি শ্যাম্পু ইউজ করে না, দামি সাবান ব্যবহার করে না, দামি কসমেটিক দেখেনি, ঘরবাড়ি সেরকম না, জীবনযাত্রা সেরকম না। হয়েছেন আপনি সেলিব্রিটি, আপনি সোনার চামচি জন্মই মুখে নিয়ে জন্ম নিয়েছেন কোনো সেলিব্রিটি ফ্যামিলিতে। আপনাকে ছোটোবেলায় কুৎসিত দেখতে হলেও কসমেটিক ইউজ করে করে সেইভাবে মানুষ, এখন আপনি মডেলিং হয়ে গেছেন। কিন্তু আমার চোখে দেখা বহু দরিদ্র ফ্যামিলিতে সুন্দরী হয়ে জন্ম নিয়েও শুধু সেইভাবে জীবন চালাতে না পারে সে কুৎসিত হয়ে গেছে। একটু মিলিয়ে নেবেন কথাগুলো, কতটা সত্যি কতটা মিথ্যা। আর এই যে চাকরি এমন একটা স্বপ্ন, চাকরি এমনই একটা স্বপ্ন যা আপনি ভাবতে পারবেন না। কারণ আমাদের দেশে একটা জিনিস বুঝে গেছে, চাকরি পাওয়া হচ্ছে মানুষের জীবনে মানে কি বলবো, মহা লটারি পাওয়ার থেকেও বিশাল কিছু প্রাপ্তি। সরকারি অফিসগুলোতে দেখবেন 8 ঘন্টা কাজের বদলে 2 ঘন্টা কাজ করে সে মায়না নেয়। সরকার তাদেরকেও ভোট ব্যাংক করার জন্য তাদেরকে প্রতি সেই ডিসিশন নেয়নি। তাহলে তো আমাদের দেশ অনেক এগিয়ে যেত, যে 8 ঘন্টায় তাকে 12 ঘন্টার কাজ করতে হবে, তবে সে মাস গেলে 70,000 টাকা মায়না পাবে। দেখবেন অফিসগুলোতে ইউনিয়নবাজি হয়, ঢোকার কথা 10টায়, ঢুকছেন বাবু 12টায়, সেখানে পার্টি পলিটিক্স চলছে, সেখানেও দলদাস। দেশটা কোথার দিকে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়, এটা সব রাজনৈতিক দল থাকাকালীনই চলেছে। তৃণমূলের আমলেও চলেছে, সিপিএমের আমলেও চলেছে, কংগ্রেসের আমলে চলেছে, এই যে বিজেপি এসছে তখনও চলবে। মানুষগুলো তো চেঞ্জ হয়নি, আপনি কোথার থেকে নিয়ে আসবেন? সিস্টেম যাদেরকে দিয়ে করবেন তারাই তো মানবে না। ধরুন আমরা নির্ভর কিসের উপরে? প্রশাসনের উপরে। আপনি দেখবেন প্রশাসনই যখন দুর্নীতিগ্রস্ত হবে, তো প্রশাসন আপনার উপরে লাঠিচার্জ করবে কি করে, আপনার উপরে আঙ্গুল তুলবে কি করে, আপনাকে জেলে ভরবে কি করে? কারণ তার আগে বলবেন, স্যার আপনার ভিডিওটা কিন্তু আমার কাছে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। অতএব আন্ডারস্ট্যান্ডিং করুন। এই হয়, এটাই হয়ে এসছে সব জায়গাতে, সব স্টেটে দেখছি। তা আমরা চাই সত্যি যেটা মোদিজির ভাষণে বলেছেন, সুশাসন, নারী সুরক্ষা, চাকরি, কর্মসংস্থান, এই ভাতাগুলো না দিলেও হতো। যাদের অরিজিনালি এই ভাতা প্রয়োজন, শুধু সার্ভে করে তাদেরকেই দেওয়া হোক, যার ছেলে কলেজ যাচ্ছে বুলেট নিয়ে, সেও পাবে মাস গেলে এই বছরে 15,000 টাকা। আর যার ছেলেটার একটা সাইকেল জোটে না, মা হয়তো গাড়ি ভাড়া দিয়ে ঠিক মতন কলেজে পাঠাতে পারে না, সেও পাবে 15,000 টাকা। তাহলে আর কি হলো? আর একটা কথা, কোন জাত পাত, এ বিহারি, এ রাজস্থানী, এ মুসলিম, এই দেখে নির্ণয় করা যাবে না। ছাত্র সে কোন জাত, সে ভারতবাসী, সে আমার ভারতের মানুষ। আমরা এই বিভাজনের থেকে সরে আসতে হবে যদি দীর্ঘস্থায়ী করতে হয় এই দলটাকে, যে দল এসছে, তবেই মানুষ কিন্তু বুকে জড়িয়ে নেবে। আমাদের মুসলিমকেও দরকার আছে। তাদেরকে আজকে বিজেপির তাবর নেতা, তাদের সম্বন্ধে জেহাদি, অমুক, রেপিস্ট, নানা রকম কথা বলে আরও তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আরও তাদেরকে উগ্র করে দেওয়া হচ্ছে। আপনি একটা উগ্র সমাজে গিয়ে তাদেরকে আরও যদি উগ্র করেন, আপনি কোনোদিন আপন বানাতে পারবেন না, তাকে ভালো বানাতে পারবেন না, সুস্থ সমাজ দিতে পারবেন না। কিন্তু তাদের জীবনযাত্রা বদলানোর জন্য যদি তাদের চাকরিতে সংরক্ষণ, তাদের ভালো স্কুল, ভালো লেখাপড়া, এই যে মাদ্রাসাকে প্রয়োজন হলে মাদ্রাসাটাকে তুলে দিয়ে
আপনি ভালো সেখানে স্কুলের ব্যবস্থা করে দিন, লেখাপড়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, মুসলিমদের ছেলেমেয়ে করুক না, তাতে কি আছে, সিস্টেম বদলান যে সেখানে কি পড়ানো হবে, কি লেখানো হবে। ধর্ম নিয়ে কোনো ওই লেখাপড়া হবে না, লেখাপড়া হবে উন্নয়ন নিয়ে, উন্নতি নিয়ে। সেখানে কম্পিউটারের ব্যবস্থা, কর্মসংস্থানে কীভাবে তারা যোগ দিতে পারবে সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই সব ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এসব পড়ানো হোক। ধর্ম পড়িয়ে কোনো দিন কোনো, সেই হিন্দু ধর্ম হোক চাই মুসলিম ধর্ম হোক, এই ধর্ম পড়িয়ে কাউকে কিন্তু কোনো দিন চাকরির যোগ্য বা মহামানব মহাজ্ঞানী করা যায় না। ওই জ্ঞানটা যদি তাকে আধ্যাত্মিক জ্ঞানে যেতে চায়, সে মুসলিমদের মধ্যে হোক চাই হিন্দুদের মধ্যে হোক, তার বেশভূষা আলাদা হয়ে যায় এবং সে সেইটা নিয়ে আলাদা সমাজে চলে, সে সবাইকে শান্তির বার্তা দিয়ে বেড়ায়, সেটা করুক না। এই গেল এই অবস্থা। আর এবার এতক্ষণ তো বললাম, এবার বলি অত্যাচারিত করা হচ্ছে। জানেন অত্যাচারিত আজকের দিনে কারা হচ্ছে এবং কারা অত্যাচার করছে? কিছু বিজেপির সদ্য যারা নেতা, সেই আরএসএসের পুরনো, যখন অটল বিহারী বাজপেয়ীর আমলে যারা বা পুরনো নেতা যারা, তারা কিন্তু করাচ্ছে না। যারা সদ্য বিজেপিতে যোগ দিয়ে কোনো একটা জায়গার মণ্ডল সভাপতি বা কোনো একটা দায়িত্ব, ওই গায়ে মানে না আপনি মোড়ল এইভাবে আছে, তারা উস্কানি দিচ্ছে। এছাড়া এই রেজাল্ট বেরোবার সাথে সাথে যারা গেরুয়া আবির মেখে নিয়েছে, আমি এটাও দেখলাম, যারা কোনো তৃণমূলের বুথ সভাপতি, তৃণমূলের যারা উচ্ছৃঙ্খল কর্মী ছিল, তাদেরকে শাসাতো, এটা করা যাবে না, এটা চলবে না, তুমি বেআইনিভাবে ওখান থেকে টাকা নিতে পারবে না, ওকে ধমকাবে না, চমকাবে না, অমুক ফাংশনটা করব, ওখান থেকে 10,000 নেবো, ওখান থেকে 20,000 নেবো, মানতে হবে দাদা, নাহলে হবে কি করে। তখন কিন্তু ওই বুথ সভাপতি বলেছে এটা চলবে না। এইটা হচ্ছে ওর উপরে ক্ষোভ থেকে গেছে, কিন্তু বলতে পারেনি, তবু দাদা করেছে, দলের ঝান্ডাটাও বেঁধেছে। তারা আজকে সেই সব কর্মীগুলো সাথে সাথে ভুল পাল্টে, একদম আমার চোখে দেখা, আমার সামনে ঘটছে, এবং আমি এগুলো বিনা সার্ভেতে বলছি না, একদম গ্যারান্টি করা কথা বলতে পারি। তারা সাথে সাথে কি করছে, রেজাল্টের পরই গেরুয়া আবির মেখে ওই বুথ সভাপতি, অমুক কাউন্সিলর, অমুক নেতার নামে খিস্তিখামারি করছে, তার বাড়ি গিয়ে ভাঙচুর করছে, তার ঘরে গিয়ে আগুন লাগাচ্ছে, তার দোকানপাট ভাঙছে, এবং তাদের উপরেই অত্যাচার হচ্ছে যারা অ্যাকচুয়ালি সুস্থ সমাজ চেয়েছে তৃণমূলে। এই সুস্থ সমাজ যারা তৃণমূলে চেয়েছিল, তারা কিন্তু তাদের দলের কিছু অংশের এই ধরনের কর্মীদের কাছে, এবং তাদের জন্য যে এটা করতে পারেনি, মানুষ তাদেরকে ভালোবাসতো, তাই তারা নেতৃত্ব দিত। এইটা কিন্তু একটা শ্রেণীর কাছে এটা মানে কি বলবো, ক্রোধ, হিংসার ভিতরে তারা জ্বলছিল। এই লোকটা আমাদের দলে মাথা অমুক জায়গায় হয়ে রয়েছে, দায়িত্ব পেয়ে নিজেকে মহান ভাবছে, নিজেকে বড় হনু ভাবছে, ঠিক আছে দেখছি, ব্যবস্থা করছি, আমিও ভোটটা ঘুরিয়ে দেব, আমি ঘুরিয়ে দিয়ে তারপরে মজা বোঝাবো, তখন বুঝবো, তখন তুমি কি করবে। আজ তৃণমূলের তুমি অমুক দায়িত্বে এসে বড় হনু হয়ে গেছো, দেখে নেব, বুঝে নেব। তারাই আজকে এই অত্যাচারটা করছে। তাহলে এরা কি প্রকৃত বিজেপি? না, এরা কিন্তু বিজেপি না। এরা দলের দীর্ঘদিনের ঝান্ডা ধরেনি, দীর্ঘদিনের কোনো কোর কমিটিতে ছিল না, এরা মিটিং সিটিং করেনি, এরা কিন্তু দীর্ঘদিনের আশায় বদলানোর চেষ্টায় মোটেও ছিল না। এরা রাতারাতি সব বিজেপি, এই সদ্য বিজেপি যারা সেজেছে এরাই করছে। এটা কিন্তু এখন বিজেপির যারা বড় নেতা আছে, পুরনো কর্মী আছে, পুরনো যারা দায়িত্বে আছে, তাদেরকে বুঝতে হবে, এদেরকে কন্ট্রোল করতে হবে, এদেরকে পরিত্যাগ করতে হবে, যেটা তৃণমূল এক সময় করেনি। যখন বামফ্রন্ট আমলে বিশাল ক্রেজ নিয়ে মমতা ব্যানার্জি আসে, দলে দলে লোক ভিতরে বামফ্রন্টকে পুরো পাল্টি করে দিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য সিএম, এই মমতা ব্যানার্জির মতন সেও হেরে গেছিল। কিন্তু হেরে গেলে তখন কিন্তু এইটা করেনি যে এই রাতারাতি ভোল পাল্টানো সিপিএম কর্মীগুলো যারা তৃণমূল হয়েছিল তাদেরকে নেব না, এটা কিন্তু করেনি। জানবেন, দুষ্কৃতি থাকে, সে সাধু হতে পারে না। ভালো মনোভাবপন্ন মানুষগুলো তৃণমূল থেকে যদি নেন, তো তাদেরকে নেবেন যারা সমাজের জন্য কাজ করেছে। বহু মানুষ আছে তৃণমূলে, অসংখ্য মানুষ আছে,
এটা অস্বীকার করা যাবে না, নালে 5 বছরও টিকত না। সেই মানুষগুলোর উপরেই অত্যাচার হচ্ছে, কারণ এদের জন্য ওই মানুষগুলো করে কমবে ঠিক মতন ফেঁপে ফুলে উঠতে পারেনি, এইটাই তাদের ক্রোধ। সেই মানুষগুলোই আজকের বিজেপিতে গিয়ে এই লণ্ডভণ্ড তাণ্ডব করে বেড়াচ্ছে। তাই বিনীত অনুরোধ, যদি কোনো বিজেপির নেতা, মন্ত্রী, কর্মীরা ভালো মনোভাবাপন্ন মানুষগুলো দেখে থাকেন, আপনারা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং বিরোধী রাখতেই হবে। বিরোধীদের সম্মান দিন, বিরোধিতা করুক সে। আপনিও তো করেছেন যখন তৃণমূল ছিল, তখন আপনারাও তো স্টেজে বক্তৃতা দিয়েছেন তৃণমূলের নামে, চোর চোর। অস্বীকার করা যাবে না, এটা অস্বীকার করলে হবে না। তৃণমূল শাসক দল থাকা অবস্থায় বহু ইউটিউবার, বহু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে গালাগাল করে, তৃণমূলের নেতাদের গালাগাল করে ভিডিও ছাড়তেন, ভিডিও পোস্ট করতেন, বিরোধিতা করেছেন। তৃণমূল তখন চাইলে, ক্ষমতায় ছিল, তাদের রাতের বেলা অ্যারেস্ট করিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারতো, করেনি কিন্তু। কারণ মানুষকে অধিকার দিয়েছে। এটা কিন্তু স্বীকার করবেন যে হ্যাঁ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীনও বিরোধিতা করার তারা অধিকার দিয়েছে, তারা সেটা অধিকার রেখেছে, তাদের কিন্তু অধিকার হরণ করেনি। ঠিক আপনারাও বিরোধী রাখুন, বিরোধী রাখলে, সমালোচনা হলে আপনাদেরও সুবিধা হবে, আপনাদের চলতে সুবিধা হবে, আপনাদের সরকার চালাতে সুবিধা হবে। আপনারা কোথায় ভুল ত্রুটি, কারণ আপনি যখন ভেবে নেবেন আমার সব ভালো, তখন কিন্তু আপনি আপনার ভুলগুলো দেখতে পাবেন না। আর যখন বিরোধী থাকবে তখন আপনি আপনার ভুল দেখতে পাবেন, সাথে সাথে শুধরাতে পারবেন এবং সরকারটা দীর্ঘমেয়াদী করতে পারবেন। কারণ যদি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হয় আর যদি দীর্ঘদিন টিকে থাকতে হয়, তাহলে একটাই কাজ করা উচিত, বিরোধিতাও রাখা উচিত, সমালোচনাও শোনা উচিত, সমালোচনা শুনে নিজেকে শুধরে নেওয়া উচিত। তাই এই যে হানাহানি চলছে, এটাকে বন্ধ করা হোক এবং সবার কাছে বিনীত অনুরোধ করছি আমি যে এটা সঠিক নয়। এর পিছনে আরও অনেক উদাহরণ দিতে পারি। একটা সময় তৃণমূল জামানায় যা হয়েছে তার থেকে 20 গুণ বেশি বামফ্রন্ট যুগে হয়েছে 34 বছরে। তা সত্ত্বেও যারা বলছেন না তৃণমূল ক্ষমতায় এসে অমুককে অত্যাচার করেছে, তমুককে অত্যাচার করেছে, এই করেছে, সেই করেছে, ভাবতে পারেন কেশপুর, গড়বেতা, হাঙ্গারিয়া, লাস্ট নেতাই, নন্দীগ্রাম, এরকম মহামারী কিন্তু হয়নি, এরকম মহামারী কিন্তু হয়নি। তাহলে ভাবুন, তা সত্ত্বেও তৃণমূল কিন্তু এমন কিছু করেনি, এরকম উশৃঙ্খলতা করেনি। আপনারা শান্তিপ্রিয়ভাবে এসছেন, শান্তির বার্তা নিয়ে এসছেন এবং মানুষকে অনেক কথা দিয়েছেন। তাই আশা করব এই নতুন সরকারের কাছে আমার মতন সাধারণ নগণ্য মানুষের বক্তব্য যদি কারো কানে যায়, যদি ভালো লাগে কমেন্টও করবেন এবং চেষ্টাও করবেন বাংলাকে সুরক্ষিত রাখার জন্য, বাংলার মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আমরা সবাই বাংলার মানুষ, ভারতীয় মানুষ, তাই মানুষ হিসাবে মানুষকে অবশ্যই তার যোগ্য অধিকার দেওয়া উচিত মনে করেই আমি এই কথাগুলো বললাম। আমার মনে কোনো হিংসা নিয়ে বলিনি, যেটা চোখের উপরে দেখেছি সেটাই বললাম। যাক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার, জয় হিন্দ।